true. Happy screams just for you. I'll to like share you. Happy scream just for ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 1.5 মিলিয়ন সেলিব্রেশন চলছে আর আজকে একটা এপিসোড নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যেটির নাম কুড়িয়ে আনা অভিশাপ। কি এই ব্যাপারটি? অনেক সময় আমরা নিজের অজান্তেই অনেক কিছু বাসায় নিয়ে আসি, অনেক কিছু নিজের সংগ্রহে নিয়ে আসি বা অনেক কিছু এরকম আমরা করি, কিন্তু আমরা কখনো জানি না যে তার সাথে কোনো অভিশাপ বা অন্য কোনো কিছু ঢুকে পড়ছে কিনা বাসায়। একটা বৃষ্টি স্নাত দিন, সেই বৃষ্টি স্নাত দিনে হঠাৎ করেই আমাদের প্রথম যেই ফুলের কথা মাথায় আসে সেটা হচ্ছে কদম, এবং সেই কদম ফুল আমরা অনেকেই রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসি, কিন্তু এর সাথে আরও কোনো কিছু আমরা কখনো নিয়ে এসেছি কিনা বা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয় নিয়ে আমরা শুনবো। তবে কুড়িয়ে আনা অভিশাপ দিয়ে আমরা শুরু করবো কিনা আমি ঠিক চিন্তিত একটু। যাই হোক, আমার মনে হয় যে শুরু করা যায়, আমরা শুরু করে দেই এবং তারপরে একে একে আরও কিছু ঘটনা আমরা শুনবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। $1.5 million is true. Happy screams just for you. I'll to like share you. Happy scream just for ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আজকে যে ঘটনাটি পড়তে যাচ্ছি সেই ঘটনাটির আসলে শিরোনাম দেখেই আমার পড়তে ইচ্ছে করেছে, তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ভূত.কমের একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন থেকে ইচ্ছে ছিল ভূত.কমে একটা সত্য ঘটনা লিখে পাঠানোর, তবে আমার সাথে কখনোই কিছু ঘটেনি, তাই পাঠাতেও পারিনি। কিন্তু কিছুদিন আগে আমার এক বান্ধবীর সাথে ঘটা একটা সত্য ঘটনা সে আমাকে বলে, সেটি আজ শোনাবো। ভালো লাগলে সিলেক্ট করবেন প্লিজ। আমার নামটি গোপনই রাখলাম। আমি ভার্সিটিতে পড়ি। আমার বান্ধবী আনিশার সাথে সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে। ঘটনা শুরু, বলছে আনিশা। 2023-এর ঘটনা। আমার বয়স তখন 17 বছর। কলেজে পড়ি। কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব। একদিন পরিবারের সাথে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। বাড়িটা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি মফস্বল গ্রাম। সবুজে শ্যামলে মোড়ানো বেশ মনোমুগ্ধকর পরিবেশ। পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। তো দুপুরে খাওয়া শেষ করে আমরা সমবয়সী কিছু মেয়েদের সাথে বের হলাম গ্রামটি ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে একটা কদম গাছের পাশে এসে দাঁড়ালাম। রায়দা, ওই মেয়েদের মধ্যে একজন, বলল, এখানে দাঁড়ানো ঠিক না, জায়গাটা নিরাপদ না। বাকি দুজন মেয়েও সমর্থন করলো তাকে। কিন্তু আমি কখনো কদম ফুল ধরে দেখিনি। আমার অনেক ইচ্ছে ছিল কদম ফুল হাতে নিয়ে দেখার। আমি বললাম, কতগুলো ফুল মাটিতে পড়ে আছে, আমি একটা নিয়ে যাব। তখন রায়দা চিৎকার দিয়ে বলে উঠল, না না, খবরদার, এই ফুলের গাছে হাত দিও না, এটা অভিশপ্ত গাছ। এই গাছে অনেক খারাপ জিনের বসবাস, গ্রামের সবাই জানে, চলো এখান থেকে তাড়াতাড়ি। আমি মনে মনে ভাবলাম, এগুলো সব গাঁজাখুরি গল্প। গাছ সে আবার কখনো অভিশপ্ত হয় নাকি?
যত সব অন্ধবিশ্বাস। তাই আমি তাদের না বলেই চুপিসারে একটা ফুল নিয়ে ওড়নার নিচে লুকিয়ে ফেলি, তারপর ফিরে আসি। বাড়িতে এসেই আমি ফুলটাকে খুব যত্ন করে রেখে দেই আমার ব্যাগে। সামনে পরীক্ষা থাকায় আমার সেদিন সন্ধ্যায় বাসায় চলে যাওয়ার কথা। আসার পর থেকেই আমার শরীরটা খুব খারাপ লাগতে শুরু করে, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তাই আমি সেদিন রাতে কিছু না খেয়ে জাস্ট একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়ি। মাঝরাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসে। এমন জ্বর আমার জীবনে আগে কখনো হয়নি। আমার বড় বোন পাশে ঘুমাচ্ছিল, সে উঠে আমাকে দেখে আমি জ্বরে কাঁপছি। আপু গিয়ে আম্মুকে ডেকে নিয়ে আসে। সবাই মিলে আমার মাথায় পানি ঢালে, গা হাত পা মুছে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। আমার খিঁচুনি ক্রমে বেড়েই যাচ্ছিল। অনেক হাই পাওয়ারের ঔষধেও তেমন তারতম্য ঘটল না। কোনো রকমের রাতটা কাটে। পরদিন সকালে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে 2 দিন চিকিৎসা নেয়ার পর শরীর কিছুটা ঠিক হয়, তবে জ্বরটা পুরোপুরি ছাড়েনি। সেদিন বাসায় আমার রুমে বসে রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কানে ফিসফিস করে কিছু একটা বলছে। তাকিয়ে দেখি কেউ নেই। তারপর মনে হলো আমার রুমের জানলার বাইরে দিয়ে কিছু একটা খুব দ্রুত দৌড়ে এ পাশ থেকে ও পাশে চলে গেল। কিন্তু কথা হলো আমরা থাকি 4 তলায়, কেউ কি জানলার সামনে দৌড়াবে? তখন ভাবলাম বোধহয় বাদুর টাদুর হবে। বেশ কিছুক্ষণ পর নিজের অজান্তেই জানালায় চোখ পড়ল। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখে গা হিম হয়ে গেল। দেখলাম একজোড়া ক্ষিপ্ত লাল চোখ জানালার গ্রিলের ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ক্ষোভে ফুঁসছে সেই চোখ জোড়া। ভয়ে আমি চিৎকার দিয়ে বাথরুম থেকে বের হয়ে গেলাম। তারপর আম্মুকে ডেকে এনে দেখি চোখগুলো আর নেই। তার পরের দিন সব ঠিক ছিল, কিন্তু রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমি দেখলাম সেই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি একা, চাঁদের হালকা আলোয়। চারপাশটায় কিছু বোঝা যাচ্ছিল না। তারপর হঠাৎই একটা ভারী বাতাস আমার গা ঘেঁষে চলে গেল। পেছনে তাকিয়ে দেখি আমার থেকে খানিকটা দূরে একটা কালো ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে। তার উচ্চতা কম করে হলেও 8 থেকে 9 ফুট। তার হাত পায়ের গঠন ঠিক মতো বোঝা না গেলেও একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছিল, সেই লাল চোখ জোড়া যা আমার রুমের জানালার ফাঁকে আমি দেখেছিলাম। আজও সেই দৃষ্টিতেই তাকিয়ে আছে আমার দিকে। ধীরে ধীরে সেই অবয়ব আমার দিকে এগোচ্ছে। ভয় আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। প্রাণপণে ছুটতে শুরু করলাম নিজেকে বাঁচাতে। ধুধু প্রান্তর দিয়ে ছুটছি তো ছুটছি, পথ যেন শেষ হয় না। পেছনে ধেয়ে আসছে সেই অবয়ব। এই বুঝে ধরে ফেললো আমায়। হঠাৎ কিছু যেন পা আটকে গেল, পড়ে গেলাম। সাথে সাথেই 2টি কালো ভয়ঙ্কর হাত আমার গলা চেপে ধরল। শ্বাস প্রায় বন্ধ হবার উপক্রম। এক ঝটকায় ঘুম ভাঙল। দেখলাম শরীর ঘেমে নিয়ে একাকার। উঠে একটু পানি খেয়ে হাত মুখ ধুয়ে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়লাম। তারপর আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়লাম। সেই রাতে আর কিছু হলো না। পরদিন কলেজে ফর্ম ফিল আপের জন্য সবাইকে যেতে হবে। আমিও সকাল সকাল রেডি হয়ে গেলাম কলেজে। সেখানে আমার বন্ধুরা আমায় দেখে বলল, কিরে, এ কি অবস্থা হয়েছে তোর? এমন শুকিয়ে গেছিস কেন? আমি তাদের বললাম, আসলে আমি একটু অসুস্থ ছিলাম তাই। তারপর সেদিন রাতে ঘটল আর এক ঘটনা। মাঝরাতে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি রুমের এক কোণে দাঁড়িয়ে আছে সেই স্বপ্নে দেখা অবয়বটি। আর সে আমাকে ফিসফিস করে বলছে, তুই ফুলটা এনে অন্যায় করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে। আমি ক্রমাগত হাত পা ছুটছি, কিন্তু উঠতে পারছি না, কিছু বলতেও পারছি না। সেই অবয়ব আমার রুমের এক পাশ থেকে আর এক পাশে হেঁটে চলেছে। আমার ছটফটানিতে আপুর ঘুম ভেঙে গেল। আপু নাকি উঠে দেখে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি সিলিং এর দিকে, আর হাত পা ছুটতে ছুটতে কিছু একটা বলার চেষ্টা করছি। আপু আমাকে ধাক্কা দিয়ে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারপর ডেকে আনে আম্মু আর আব্বুকে। তারাও আমায় ডাকতে থাকে, কিন্তু তাদের দেখেও আমি কোনো রেসপন্স করি না। কিছুক্ষণ এভাবে চলার পর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরে সকালবেলা। সেদিন ছিল শুক্রবার, তাই আব্বু বাসাতেই ছিলেন। দেখলাম আব্বু, আম্মু আর আপু আমার পাশে বসে আছে। আব্বু বলল, মা, সত্যি করে বলো তো, এমন কি কিছু হয়েছে যা তুমি আমাদের বলনি? কারণ 1 সপ্তাহ যাবৎ তোমার সাথে যা কিছু হচ্ছে এগুলো মোটেও স্বাভাবিক নয়। ডাক্তারের মত অনুযায়ী তোমার শরীরে কোনো রোগ নেই, তবুও তোমার জ্বর কমছে না, তুমি ঘুমের মধ্যে চিৎকার করছো, আরো না জানি কত কি। কেন এমন হচ্ছে? আব্বুর কথা শুনে
আমি অঝরে কাঁদতে শুরু করলাম, আর সেদিনের সব ঘটনা সবাইকে খুলে বললাম, কারণ আমি জানতাম যা হচ্ছে সবই কদম ফুলটার কারণেই। সব ঘটনা শুনে আব্বু বললেন, আমার এক কাকা আছে, মতিউর রহমান ওরফে মতি কাকা। তিনি সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ার পাশাপাশি পবিত্র কুরআনের হাফেজ, অনেক জ্ঞানী মানুষ। উনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারবেন। তারপর আব্বু মতি দাদাকে কল করলেন আর সব খুলে বললেন। মতি দাদা বললেন, এর একটাই উপায় আছে, সেই ফুলটা যেখান থেকে আনা হয়েছে সেখানেই রেখে আসতে হবে, আনিশাকেই যেতে হবে, আর তারপর বিনা অনুমতিতে সেই ফুল আনার জন্য ক্ষমা চাইতে হবে। আশা করি এতে ওই বদজিনের নজর ওর উপর থেকে সরে যাবে। তারপর তার বলা পদ্ধতিতে আনিশার শরীর বন্ধ করে দিতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর কোনোদিন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। ফোন রেখে আব্বু আমায় রেডি হয়ে নিতে বলেন এবং সেই গ্রামে তখনই যেতে চান। আম্মু আর আব্বুকে বললেন বাসাতেই থাকতে, আর কোনো চিন্তা না করতে, আল্লাহ চাইলেই সব ঠিক হয়ে যাবে। তারপর আমি কিছু খাবার খেয়ে আর জ্বরের ওষুধ খেয়ে সেই ফুলটা হাতে নিয়ে রওনা দিলাম আব্বুর সাথে সেই গ্রামের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর পৌঁছালাম সেখানে। গাড়ি থামলো সেই কদম গাছটার সামনে। নামলাম গাড়ি থেকে। সেই কদম গাছটা চোখের সামনে দেখেই ভয়ে গলা শুকিয়ে গেল। চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠল। এক অদ্ভুত অশান্তি ঘিরে ধরল আমায়। মনে হলো এটা যেন একটা বোঝা বুকের ওপরে চাপানো। তবুও সাহস করে এগোলাম ফুলটা হাতে নিয়ে। গাছটার নিচে দাঁড়িয়ে বললাম, আমার ভুল হয়েছে, বিনা অনুমতিতে এই ফুল নিয়ে আমার উচিত হয়নি। আমি ভুলের জন্য অনুতপ্ত, এমন আর হবে না, আমায় ক্ষমা করে দিন বলে ফুলটা রাখলাম মাটিতে। বিশ্বাস করবেন কিনা জানি না, সাথে সাথেই চারপাশের বাতাসটা হালকা হতে শুরু করলো। বুকের বোঝাটাও গায়েব হয়ে গেল নিমিষেই। শরীরটাও বেশ ফুরফুরে লাগছিল। তারপর বাসায় চলে আসলাম। বাবা জুম্মার নামাজ পড়তে গেলেন। আমিও গোসল করে অজু করে জোহরের নামাজ আদায় করলাম। আব্বু এসে মতিদাদার কথা মতো সূরা কালাম পড়ে 3 বার আমার গায়ে ফু দিয়ে দিলেন। এরপর সব ঠিক হতে শুরু করলো। আমি এইচএসসি এক্সাম দিলাম, ভালো রেজাল্টও করলাম। কেটে গেল 2 বছর। আজ হয়তো সেই অবয়ব আমায় তাড়া করে না, কিন্তু সেই ভয়ঙ্কর সময়ের স্মৃতিগুলো আমায় তাড়া করবে সারা জীবন। আজও কোনো কদম গাছ দেখলে গা হিম হয়ে আসে। মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন কদম রূপে একটা অভিশাপ আমি কুড়িয়ে এনেছিলাম। তো এই ছিল সম্পূর্ণ ঘটনা। সিলেক্টেড হলে খুশি হব, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। 1.5 million is true. Happy screams just for you. Add to total like share view. Happy scream just for ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে জয়েন করেছেন তানজিদা লিজা। আপনাকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। যদি আপনাকে শুনতে পান তাহলে একটু জানিয়ে দেবেন প্লিজ। তানজিদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তানজিদা, আপনি যদি কথা বলেন তাহলে আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। যদি আপনি একটু জি জি জি, আমার মনে হয় যে এখন আমরা শুনতে পাবো। জি, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জি শুনতে পাচ্ছি। ওকে, আপনাকে প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন এবং আপনি যদি আমাকে একটু ছোট্ট করে বলতেন যে আপনি কোথা থেকে বলছেন। আপনার নামটা আমি বলে দিয়েছি, যদি একটু বলতেন যে কোথা থেকে বলছেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাতে। ধন্যবাদ রাসেল ভাই। আমি ধানমন্ডি থেকে বলছি ঢাকায়। এবং
ছেলের সাথে ঘুরতে গিয়ে আমরা আপনাকে খুবই আস্তে শুনতে পাচ্ছি। যদি কাইন্ডলি আপনি যদি হেডফোন ব্যবহার করেন তাহলে হেডফোন একটু কাছ থেকে কথা বলতে হবে। আর যদি আপনি ফোন ব্যবহার করেন একটু স্পিকারের কাছে নিয়ে এসে কথা বলতে হবে একটু। না ভাই, আমি স্পিকারের কাছেই কথা বলছি। এখন আমরা একটু বেটার শুনতে পাচ্ছি। যাই হোক, আপনি ধানমন্ডি থেকে বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি। অ্যান্ড আপনাকে ১ম এই আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনি যদি আমাদের সাথে আপনার কোন ঘটনা বা কি ঘটনা শেয়ার করবেন সেটা যদি একটু বলতেন, আমরা অধীর অপেক্ষায় আছি আপনার সেই ঘটনা শোনার জন্য। ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আমার ছেলের সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে 2013 সালের ঘটনা। জি, চলুন আমরা শুনে আসি। ২০১৩ সালে ঘটেছিল, তাই তো? আমরা শুনে আসি। এরপরে আমাদের বেশ কিছু কিন্তু আবারও আ ইমেইল আছে, সেই ইমেইলে আমরা যাবো। তবে তার আগে আমরা আ যেহেতু রাত হচ্ছে এবং তানজিদা লিজা ওনাকে আমরা শুনবো এবং ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আপনারা সবাই পছন্দ করেন। সো আমার মনে হয় যে যদি তার ঘটনা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। যদি আরো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সবাই ইন্সপায়ার করবেন আমাদের এখানে যে সমস্ত গেস্টরা আসেন, উপস্থিত হন তাদের সবাইকে। তানজিদা লিজা প্লিজ আপনি শুরু করুন। ধন্যবাদ রাসেল ভাই। আমি ঘটনাটি শুরু করছি। এটি আমার বড় ছেলের সাথে ঘটে যাওয়া ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা। এটা 2013 সালের ঘটনা। আমার ছেলের জন্ম 2012-তে। 2013 তে রমজানের যে ছোট ঈদে আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাই। আমার শ্বশুর বাড়ি হচ্ছে নেত্রকোনা। সেখানে আমার শ্বশুর বাড়িতে এই ঘটনাটি ঘটে। সেটাই আমি আপনাদের কাছে আজকে জানাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপু সেটাই কোনো ভুল ত্রুটি কোনো কিছু না। আপনি যেভাবে বলবেন, আপনি চমৎকারভাবে এখন পর্যন্ত বলছেন। আপনি বলেন এবং এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে ঠিক আমরা যেমন শুনবো ঠিক একইভাবে আমাদের খারাপও লাগবে আসলে এই ঘটনাটা শুনতে। আমি এখনই ফিল করতে পারছি সেটা। আপু আপনি একদম নিশ্চিন্ত মনে আপনি আপনার মতন করে বলেন, আমরা সঙ্গে আছি। ধন্যবাদ রাসেল ভাই। 2013 সালের রমজান মাসের ঈদে আমি আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে যাই। তো অ্যাজ ইউজুয়াল মানে সাধারণভাবে যেরকম ঈদ করি, যেহেতু আমার শ্বশুরবাড়িটা একদমই গ্রাম্য এলাকায়, তো আমি সাধারণভাবেই আমাদের ঈদ করে ৩ দিন ৪ দিনের ছুটির পরে আমি আমার ছেলে নিয়ে ঢাকায় ফেরত আসি। আমি ঢাকাতেই বসবাস করি সবসময়। তো ফেরত আসার পরে ঠিক তার ১ সপ্তাহ পরে আমার ছেলে হঠাৎ করে ভোর ৭টা থেকে অনবরত মানে টয়লেট হতে থাকে। ডায়রিয়া যেটাকে বলে। একদম কন্টিনিউয়াসলি ডায়রিয়া। সে জি। একদিকে বমি করে। আ এখানে একটু বলে রাখি, তার আগের রাত্রে সে একটা বমি করে যেটা আমার কাছে খুব আ মানে খারাপ লাগছিল যে এভাবে তো বাচ্চা বমি করার কথা না। তখন তো একটু যার বয়সটা কারণে যদি একটু আমি মনে হয় মিস করেছি। একটু ডাক্তারের বয়সটাও যদি বলতেন আপু। কত বয়স ছিল তখন? তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার পুরা ফুল বডি চেকআপ করে বলে যে, "না, আপনার বাচ্চা সুস্থ আছে, কোনো সমস্যা নেই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।" তো যার কারণে নিশ্চিন্ত মনে আমি বাসায় আসি রাত্রে 11:30টায় ডাক্তার দেখিয়ে। তার পরের দিন ঠিক সকাল 7টা থেকে আমার বাচ্চা অনবরত একদিকে বমি, একদিকে পায়খানা করছে, কন্টিনিউয়াসলি করছে। আমি স্যালাইন দিচ্ছি, বুকে দুধ দিচ্ছি। তখন আমার বাচ্চার বয়স মাত্র 7 মাস। বাচ্চা যখন আমার জন্ম হয়েছিল, সে আপনারা একটু মানে বুঝতে পারবেন যে, যেই বাচ্চাটা 4.5 কেজি ওজন নিয়ে জন্ম হয়েছে, 7 মাস বয়সে তার ওজন ছিল আলহামদুলিল্লাহ প্রায় ১ কেজি 5.5 কেজি 6 কেজির উপরে। তো সেই বাচ্চাটা সকাল 7:30 থেকে হঠাৎ করে বমি প্লাস পায়খানা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি আ বা ডায়রিয়ার স্যালাইন প্লাস বুকে দুধ দিয়ে যাচ্ছি। বাট কোন কিছুতেই তার কোন কাজ করছে না। আমার ছোট ভাইয়ের বউ সে ছিল ডাক্তার। তাকে বললাম, সে বলল যে, "আপু আপনি একটা অ্যান্টিবায়োটিক ডোজ দেন। তাহলে হয়তোবা টয়লেটটা কমে যাবে।" ওকে ফাইন। আমি তার কথা মতো একটা অ্যান্টিবায়োটিকের ডোজও দেই। সাথে মেট্রোনিডাজোল সেটাও ওকে দেই সিরাপ। বাট কোন কিছুতেই কাজ করছে না। ঠিক দুপুর ১টা ১:৩০টার দিকে আমি হাসপাতালে তাকে নিয়ে যাই। কারণ আমার মনে হলো যে তাকে আমার বাসায় রাখা সম্ভব না। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার যখন তাকে আমাকে জিজ্ঞেস করে
ডাক্তারকে জিজ্ঞেস করার সময় তখন সে টয়লেট অলরেডি করেছে ৭৫ বার এবং টানা ২৪ ঘন্টায় সে ২২৬ বার টয়লেট করে। একটা বাচ্চা ৭ মাসের বাচ্চা ২২৬ বার টয়লেট করা মানে শুধু পানি আর কিছুই না। সাথে সাথে ডাক্তার ভর্তি করে। আর আমি আর আমার খালা একদিকে আমি আয়াতুল কুরসি আর যত দরুদ দোয়া জানি সবই পড়ে ফুঁক দিচ্ছি। আরেকদিকে আমার বড় খালা, যেহেতু আমার বাবা মা বেঁচে নেই, আমার বড় খালা আরেক দিক দিয়ে আমার বাচ্চাকে সমানে দোয়া দরুদ করে ফুঁক দিচ্ছে। আর পড়েই যাচ্ছে মানে কন্টিনিউয়াসলি আমরা কেউ নন স্টপ, কোনো বন্ধ নাই। আমি মানে পড়তেছি একদিক দিয়ে খালা পড়তেছে। এভাবে করতে করতে সন্ধ্যা ৭টার দিকে আমার বাচ্চা তখন স্টেবল হয়। এভাবে ৩ দিন ৪ দিন ৫ দিন পরে আমরা বাসায় আসি। তখন আমার বাচ্চা সুস্থ। আসার পরে আমার শাশুড়ি আমাকে ফোন দেয় যে সেদিনকেও ফোন দিয়েছিল, কিন্তু আমি বলেছি যে যেহেতু সে দাদি দূরে থাকেন, তারা টেনশন করবেন, বয়স্ক মানুষ। কারণ আমার শ্বশুর শাশুড়ির বয়স তখন প্রায় ৭৫-৮০ বছর। তো তারা টেনশন করবেন, বৃদ্ধ মানুষকে টেনশন দেওয়া তাদের নাতি স্বাভাবিক বিষয়, একটা টেনশন করবে। তো তাদেরকে আমি টেনশন যাতে না হয় সেই জন্য আমি তাদেরকে এই বিষয়ে কিছুই জানাই না। আর আমার হাজবেন্ডকে বললে আমি বলি যে তুমি তার নামে সাদকা দাও, কারণ সে হচ্ছে যেহেতু আমার উনি পোস্টিং জব, ঢাকার বাইরে থাকেন। তো যার কারণে তাকে আমি শুধু এতটুকুই বলি, দোয়া করো আর একটু সাদকা দিয়ে দাও, জানের বদলে জান সাদকা দাও। এইটুকু হচ্ছে। আর সমানে কন্টিনিউয়াসলি আমরা হচ্ছে এই ৫ দিন শুধু দোয়া দুরুদের উপরেই পড়ে গেছি। ৭ দিন পরেই যখন আমার শাশুড়ি আমাকে ফোন দেয়, তখন বলে যে যেদিনকে আমার ছেলে সকাল ৭টা থেকে টয়লেট করা শুরু করে, ওই দিনকের ঘটনা হচ্ছে তার গ্রামে, মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে আমার চাচি শাশুড়ি, উনি হচ্ছে ওটা পরে জানা যায়, কিন্তু তার আগে হচ্ছে ওই গ্রামের ঠিক ২ জোড়া তাল গাছের নিচে সকাল ৭টা থেকে একজন কবিরাজ গোল চক্র করে একটা পুতুলের মধ্যে কিছু মন্ত্র পড়ে সেটা হচ্ছে পানির মধ্যে রেখে সমানে পেটে চাপ দিয়ে যাচ্ছে। তো এটা আবার ওই গ্রামের যে রাখাল ছোট ছেলে থাকে, সে বসে বসে যে একটু উঁচু জায়গা থাকে যে পাশেই, সেই উঁচু ঢিবির মতো জায়গা, সেই ঢিবির মতো জায়গায় বসে বসে সে রাখাল হচ্ছে গরুর দিকে দেখতেছে আর এদিকে এই কবিরাজের কাজ দেখতেছে। একটা ইয়ের মধ্যে গোল সার্কেল করা, তার ভিতরে আরেকটা সার্কেল করা লাল সিঁদুর দিয়ে, তার মধ্যে সে বসে, তার মধ্যে একটা সাইডে হচ্ছে মোমবাতি এবং ইয়ে দিয়ে ৭টা স্টারের মতো এঁকে মাঝখানে ওই পুতুলটা রেখে তার মধ্যে হচ্ছে সেই মন্ত্র পড়তেছে আর সমানে পেটে চাপ দিয়ে যাচ্ছে। আর বলতেছে আজকে আমি আমার শ্বশুরের নাম ধরে বলতেছে, সঙ্গত কারণে আমি আমার শ্বশুরের নামটা এখানে বলছি না। তো আমার শ্বশুরের নাম ধরে বলতেছে তার পরিবার আজকে আমি শেষ করে ফেলবো, এর পরিবারের কোনো বংশধরকে আমি আর জীবিত রাখবো না। তো এইরকম করতে করতে দুপুরের দিকে ওই রাখাল ছেলেটা তার বাবা বাসায় যায় ভাত খেতে। বাসায় যেয়ে ভাত খেতে গেলে তখন সে তার বাবাকে বলে, বাবা এরকম ওইখানে এক লোক এরকম মন্ত্র পড়তেছে আর এই কথা বলতেছে। তো যেই রাখাল ছেলেটার বাবা, সে হচ্ছে আমার শ্বশুরের যে ধান ক্ষেতের কামলা, আমাদের যে ধানের কামলা থাকে সেই ধানের কামলা। তো উনি এই কথা শুনে সে বলতেছে, তুই ঠিক শুনছিস? বলে, হ্যাঁ বাবা, উনি এই কথা বলতেছে আর ওই পুতুলটার পেটের মধ্যে সমানে খালি আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছে। তো ওই রাখাল সে করলো কি, সাথে সাথে রাখালের বাবা সে খেয়ে উঠে আরো ৪-৫ জন লোক নিয়ে আর আরেক দিকে ওই রাখালকে বলছে, তুই যে ওই দাদুকে যে খবরটা দে। এই বলে ওরা করছে কি লাঠি সোটা নিয়ে ওই কবিরাজের কাছে আসে। এসে সব ওই কবিরাজের যাবতীয় জিনিসপত্র, এটা হচ্ছে ৪টার পরের ঘটনা। ৪টার পর থেকে সন্ধ্যা ৭টার সময় আমার শ্বশুর সেই জায়গায় পৌঁছালে পরে সে বা কবিরাজকে ধরে। কবিরাজের নাম ছিল কামাল কবিরাজ। তো সেই জায়গায় ধরার পরে তাকে বলে, তা বলে যে আমার যিনি চাচি শাশুড়ি উনি ওনাকে ইয়ে দিছে কাজ করার জন্য, যে আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য, বান মারার জন্য
সে হচ্ছে এই পুতুলের মধ্যে দিয়ে, সেটার জন্য আমার শাশুড়ি আমার চাচি শাশুড়ি আমার বাচ্চার নতুন কাপড়, ঈদের দিন পরিয়েছিলাম যে নতুন কাপড়, সেই নতুন কাপড়, তার চুল এবং নখ, এই 4টা জিনিস সে রেখে দিছে। মানে ঈদের দিন আমার কাছ থেকে চাচি শাশুড়ি এসে বলে, মা তোমার ছেলে তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে, তাকে আমি একটু নিয়ে গেলাম আদর করার, আদরে বলে যে আমি নিয়ে গেলাম আমার বাসায়, তুমি ও কানলে বা কোনো কিছু হইলে আমি তোমাকে দিয়ে যাব, বা তুমি লাগলে ওকে পরে নিয়ে আসো, এই কথা বলে আমার কাছ থেকে নিয়ে যায়। তো এই জন্য আমি এতটা সন্দেহ করি না, কারণ আমি তো আসলে এরকম ঘটনা কখনো আমি আগে ফেস করি নাই। তো যার কারণে বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করার আমার কোনো জায়গা ছিল না। এইসব কারণে আমি বিষয়টা যে এরকম হইতে পারে আমার এটাতে ধারণাও ছিল না। যার কারণে আমি এটা নিয়ে একেবারেই কোনো নিশ্চিন্ত ছিলাম। তো পরে আমার শাশুড়ি বলতেছে যে 7টার সময় ওই লোক টোটাল জিনিস যখন তার মন্ত্র সে সবকিছু ভেঙে ফেলা হয়, এদিকে লক্ষ্য করে দেখেন 7টার সময় কিন্তু আমার বাচ্চা তখন স্টেবল হয়েছে। তার আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি সে টয়লেট করেই গেছে। আর দোয়া দুরুদ তখন আমার শাশুড়ি বলতেছে যে তুমি দোয়া দুরুদ করে বারবার ফুঁক দিচ্ছিলা, আর যেহেতু তোমার এখানে তোমার খালাও তোমার এই দোয়া দুরুদ করে বারবার ফুঁক দিচ্ছিল, যার কারণে হয়তোবা আমার বাচ্চার কোনো কিছু হয় নাই, মানে আল্লাহর রহমতে সে বেঁচে গেছে, বাট তাকে মারার জন্য এই ব্ল্যাক ম্যাজিক এবং মানে মান মারা হয়েছে। এবং 24 ঘন্টায় সে হচ্ছে 350 বার টয়লেট করছে। এবং এটা হচ্ছে ডাক্তার নিজে কাউন্টিং করার পরে এই জিনিসটা আমাদের সাথে বের হয়। এবং সেটা হচ্ছে টানা 2 দিন পর আমার বাচ্চা যখন আস্তে আস্তে ভালো হয়, সেটা তখন আমরা রিয়েলাইজ করি। তখন আমার শাশুড়ি বলে যে তুমি ওই দোয়া দুরুদ পড়ার কারণেই এটা মানে খারাপ দিকে যায় নাই, কিন্তু মেরে ফেলার পুরাপুরি প্রচেষ্টা করা হয়েছে, যে যাতে এই বংশ আর মানে নির্বংশ হয়ে যায়, বংশের কোনো কিছু না থাকে। এভাবেই আমার মানে পুরাপুরি এখনো আমার বাচ্চা যখন গ্রামে যায়, তো সে গেলেই আমার বাচ্চা এখনো টিল নাও ও হচ্ছে অসুস্থ হয়ে যায়। ও এখনো বমি পায়খানা ওর কন্টিনিউয়াসলি, আমি নিয়ে গেলে দেখা যায় যেদিনকে থেকে আমি ফেরত আসবো সেদিন থেকে ও কন্টিনিউয়াসলি টয়লেট আর বমি করতে থাকে। তো জি। এই ছিল রাসেল ভাই আমার ছোট ঘটনা। হয়তোবা আমি জানি না আমি সুন্দরভাবে বলতে পেরেছি কিনা, বা বোঝাতে পেরেছি কিনা আসলে ব্ল্যাক ম্যাজিক যে কিভাবে অত দূরে থেকেও একটা বাচ্চাকে বা একটা মানুষকে পুরাপুরি কবরে নিয়ে যেতে পারে, এটা চাক্ষুষ উদাহরণ আমি নিজে আসলে ফিল করে আসছি। তাই আমি ব্ল্যাক ম্যাজিককে আসলে এখন বর্তমানে আমি প্রচন্ড রকম ভয় পাই। না, আপনি চমৎকারভাবেই বলেছেন এবং আপনি অবশ্যই বুঝাতে পেরেছেন আমাদেরকে এবং আপনাকে সেই ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা সেটা চরম মূল্য দিয়েই আসলে বুঝতে হয়েছে। আমি সেজন্য আপনার মানে কি বলবো যে আমি আপনার পরিবারের প্রতি, আপনার সন্তানের প্রতি আমার দোয়া থাকলো এবং সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আপনি যেটা বলছিলেন সমস্যাটা তো এখনো দূর হয়নি। সমস্যাটা আপনি বলছিলেন যে গ্রামে গেলে আবারও হয়। যাই হোক আমরা মানে দোয়া করি যেন একেবারে পুরোপুরি ভালো হয়ে যান এবং পুরোপুরি যেন সুস্থতা লাভ করে সেই দোয়াটাই আমাদের থাকবে। এবং আপনাকেও আমি বলবো যে আপনি এত কষ্ট করে রাতে আমাদের সাথে যে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করলেন, এটা আপনার আসলে খুবই প্রিয় একজন মানুষের এবং খুব সবচাইতে কাছের মানুষের, সবচাইতে প্রিয় মানুষের একটা ঘটনা, সেটা আপনি বলেছেন এবং খুব চমৎকারভাবেই আমাদেরকে বলেছেন। আমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এইটা একটা মেসেজ গেল আসলে সবার মাধ্যমে যে এক যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা তো করেই, কিন্তু যেই পরিবারটি সাফার বা যারা সাফার করে তাদের কি অবস্থা হয় সেটা হয়তো আপনার কথায় অনেকে বুঝতে পারবেন। এবং একজন মা যখন তার সন্তান সম্পর্কে এইরকমভাবে বলছেন, এরপরেও মানুষের এতটুকু বিবেক থাকা উচিত যে না, এরকম জঘন্য একটা কাজ আমরা কখনোই করব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই, দোয়া করবেন আমাদের সবার জন্য। জি, অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। রাত হয়ে গেছে, আপনাকে বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এবং আশা করছি ভবিষ্যতে যদি আপনার আরো কোনো কিছু বলার থাকে বা কোনো ঘটনা থাকে আমরা আপনাকে আবারও আমন্ত্রণ জানাবো। আপনি ভালো থাকবেন।
আমরা কথা বলছিলাম তানজিদা লিজার সাথে এবং তিনি আমাদের সাথে একটা হৃদয় বিদারক একটা খুব মর্মান্তিক একটা ঘটনা শোনালেন এবং তিনি খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন, তিনি খুব চমৎকারভাবে বলতেও পারেন, তিনি খুব চমৎকারভাবে সেই ঘটনাটি বুঝিয়েছেন। এবং দেখুন, যখন একটা মায়ের কাছে সেইটা কত বড় একটা ব্যাপার, যখন তিনি জানতে পারেন যে এইরকম একটা ঘটনা ঘটেছে, তাও আবার যখন জানতে পারেন যে পরিবারের কেউ একজন একটা বাচ্চার ওপরে এইরকম একটা ব্যাপার ঘটেছে, তখন আসলে মানে আমার মনে হয় যে পৃথিবীও, আমরা শুধু না, পৃথিবীও বিস্মিত হয় যে এমন ঘটনাও ঘটে নাকি। যাই হোক, আমরা কথা মানে বলতে এখানে আসিনি, আমরা ঘটনা শোনাতে এসেছি, সুতরাং আমরা পরের ঘটনায় যাব। আশা করছি পরের ঘটনাটাও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকবেন। শুরু করছি আরও একটি ঘটনা। 1.5 million is true. Happy screams just for you. Hearts are total like Shivu. Happy scream just for ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। শুরু করছি আরও একটি ঘটনা, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি বলবো এটা আমার প্রথম ইমেল। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমার বাড়ি একদম বাংলাদেশের শেষ সীমানা, পঞ্চগড়ে। আজকে আমি যে ঘটনাটি বলবো তা আমার বাবার সাথে ঘটেছে, এই তো বছর 2 আগে। বলে রাখা ভালো, আমরা 3 ভাই, আমি সবার বড়। আমরা মধ্যবিত্ত, পুরোপুরি কৃষি নির্ভর। আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। তো এখন আমি ঢাকায় থাকি এবং আমার বাবার সাথে যখন এই ঘটনা ঘটে তখনও আমি ঢাকায়, আর বাকি 2 ছোট ভাই গ্রামের বাড়িতে। আমার বাবার 6 ভাই 1 বোন। আমার বাবা ভাইদের মাঝে 3 নাম্বার। তো এখন আসা যাক মূল ঘটনায়। দিনটা ছিল রবি কিংবা সোমবার। আমার বাবা প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের জমির ফসল দেখতে যায়। ঘণ্টাখানেক পরে ফিরে আসে বাড়িতে। সারাদিন সবার সাথে ভালো ব্যবহার করে। মূল ঘটনা ঘটে পরের দিন সকাল থেকেই বাবা সবার সাথে রাগী গলায় কথা বলে। তা দেখে সবাই অবাক হয়, আগে তো এমন আচরণ করেনি। বিষয়টা তখন কেউ এতটা গুরুত্ব দেয়নি। যত দিন যায় বাবার আচরণ ততই খারাপ হতে থাকে। আমি তখনও এর কিছুই জানতাম না, কারণ আমি ঢাকায় থাকতাম আর আমাকে ফোন করেও কেউ কিছু বলেনি। মাস 1 কি 2 পরে আমার ছোট ভাই আমাকে ফোন করে এবং সে যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলে, বাবা আজকাল বাড়িতে ছোটখাটো বিষয় নিয়ে রাগারাগি মারামারি করে, আর তার কথা শুনে সবাই অবাক হয়। আমি তাকে বলি, আচ্ছা বাবা এমন করে কেন? সে বলে সে জানে না, শুধু জানে বাবা আর আগের মতো নেই। এই বলেই সে কান্নায় ভেঙে পড়ে। আমি তখন কোনো উপায় না পেয়ে আমার মায়ের সাথে কথা বলি। পুরো বিষয় আমার কাছে লুকোতে চায় মা। আমার জোরাজুরিতে একসময় সব বলতে রাজি হয়। আমি যেমন করে মায়ের কাছ থেকে শুনেছি সেভাবেই আপনাদের বলছি। তোর বাবা আজকাল কেমন যেন হয়ে গেছে। ঠিক মতো খায় না, ঘুমায় না, অল্পতেই রাগারাগি করে, আর আমি কিছু বললেই আমাকে মারতে তেড়ে আসে। সবার সাথে এমন করে। তোর বাবা আরো বলে সে নাকি এই বাড়িতে থাকবে না, কোথায় চলে যাবে আমাদের ছেড়ে। আমারও মনে মনে ভয় হয় কখন যেন কি হয়। তোর বাবা চলে গেলে আমরা কেমন করে বাঁচব? একটু পরে মা কান্না করতে শুরু করে। আমি তখন মাকে সান্ত্বনা দিয়ে জানাই আজে বাজে চিন্তা না করতে, আমি বাড়ি যাব কালকে। তারপরে যা হয়
সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যেহেতু আমার বাড়ি ঢাকা থেকে 450 কিলোমিটারের মতো, তাই পরের দিন সন্ধ্যা 8টার ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু আমার যেন কিছুই ভালো লাগছিল না, সব কিছুতে বিরক্ত হচ্ছি। যাই হোক, বাড়িতে যেতেই হবে, যেমন করেই হোক। যেহেতু আমি একা, তাই আমি একটা টিকিট কাটি। হাল্লার কি অশেষ করুণা! আমি ট্রেনে উঠে আমার সিটে বসে আছি। কিছুক্ষণ পরে এক হুজুর আমার পাশের সিটে এসে বসে। দেখতে সেই সুন্দর, লম্বা চুল, দাড়ি, জুব্বাটাও লম্বা। সে আমায় দেখে বলে, তোমাদের সামনে বড় বিপদ অপেক্ষা করছে। সে আমাকে দেখে সব বলতে শুরু করে, ঠিক যেন সবকিছু মিলে যায়। আমি তো অবাক, এই লোক এত সব জানলো কিভাবে? সে বলে, কি ভাবছ আমি এসব কেমন করে জানি? সবই জানি আমি। সে আমাকে বলে, তুমি ধৈর্য ধারণ করো, কারণ এখানে তোমার বড় ভূমিকা আছে। সে আরো বলে, তোমার হতাশ হলে চলবে না, হতাশ হলে তো হেরে গেলে। আমি তার এসব কথা শুনে ভেতরে ভেতরে ভয় পেতে থাকি। এক সময় নিজেকে বলি, না, ভয় পেলে চলবে না, আমাকে সাহস রাখতে হবে। এইসব ভাবতে ভাবতে আমি যে কখন ঘুমিয়ে যাই বলতে পারি না। ঘুম ভাঙলে দেখি ট্রেন তার আপন গতিতে ছুটে চলেছে। আমি মোবাইল দেখি, তখন প্রায় ভোর 4টা বাজে। আমি মনে মনে ভাবি, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, রাত যেন শেষ হতে চায় না। অনেক কষ্ট করে রাতটা পার করি। পরের দিন সকাল 9:30টায় বাড়িতে গিয়ে নামি। বাড়ির ভেতর ঢুকতেই আমার বুকটা কেঁপে ওঠে। আমি ভয় পাই। বাবা তখন বাড়িতেই ছিল। আমাকে দেখে বলে, তোকে কে বাড়িতে আসতে বলেছে? এই বলে আমার সাথে খারাপ আচরণ করতে থাকে। আমি বলি, কলেজ বন্ধ তাই চলে আসলাম। তুমি খুশি হওনি? বাবা কেমন যেন রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি তেমন ভয় পাই না, কারণ আমি তো সব জানি। সেদিন বিকেলবেলা বাড়িতেই বসে আছি, এমন সময় আমার নানির ফোন আসে। সে বলে আমি যেন আজকে তার সঙ্গে দেখা করি। তো আমি সন্ধ্যাবেলা সেই বাসায় যাই। সে আমায় নিয়ে তার আপন ছোট বোনের বাড়িতে যায়। ওইটা আমার ছোট নানি। আমি জানি যে আমার ছোট নানির কাছে কয়েকটা জিন আছে। আমার ছোট নানি আমাকে দেখে মুচকি হাসে। আমি জানি না কি ভেবে তিনি হাসলেন। তারপরে তিনি আমাকে বসতে বললেন, মাগরিবের নামাজ আদায় করলেন। তারপরে বাইরে আসলেন, আমাকে সব বলতে থাকলেন। আমি তার কথা শুনে অবাক হই। আমার নানি যা বলেন আমি তো তার ভাষাতেই বলছি। তোর মা কিছুদিন আগে আমার কাছে এসেছিল, সব বলেছে। আমি সব শুনে আমার জিনদেরকে পাঠাই কি সমস্যা হয়েছে সেটা দেখে আসতে। আমার জিন এসে বলে, তোর বাবার উপরে কালো জাদু করা হয়েছে। তোর বাবা বড় বিপদে আছে। কালো জাদু করা হয়েছে তোদের টিউবওয়েলের পানিতে। সেখানে 3টা তাবিজ ফেলে রাখা আছে। তোর বাবা কবেই বাড়ি ছেড়ে চলে যেতেন। তোদের ঘরের কোণে 2টো জিন আছে, তারা স্বামী স্ত্রী। তারা তোর বাবা মাকে আলাদা হতে দেয় না। তোরা তাদের কোনো ক্ষতি করিস নাই, তাই তারা তোদেরও কোনো ক্ষতি করবে না। কিন্তু তাদের এই শক্তি নেই যে তারা কালো জাদু করা জিনের মোকাবেলা করবে। আমি আরো ভয় পেতে থাকি। নানি আমায় বলেন, ভয় পাস না, কারণ সব কাজ তোকে একাই করতে হবে। আমি আর ওই 2জন জিন তো সাহায্য করবই। তোকে যে কাজগুলো করতে হবে সেগুলো হলো, তোকে 3 ঘাটের 3 কলস পানি আনতে হবে, একটি কালো খাসি এবং 3টি নতুন কবরের মাটি আনতে হবে, তাও রাতের বেলা। মনে রাখিস, ভয় পেলে বাবাকে হারাতে হবে। আমি আরো ভয় পাই। মনে মনে বলি, যাই হয়ে যাক আমাকে সব করতে হবে। এই কাজগুলো আমায় প্রতি শুক্রবার রাত 12টার পরে করতে হবে। আমি মোট 3টা শুক্রবার পাবো কাজগুলো করার জন্য। পরের শুক্রবার আমি 3টি ঘাটে যাই পানি আনার জন্য। প্রথম ঘাটে পানি আনতে গিয়ে আমার কোনো সমস্যা হয় না, পরের ঘাটেও কোনো সমস্যা হয় না। সমস্যা হয় 3 নাম্বার ঘাটে। সেই ঘাটে পানি আনতে গিয়ে আমি যা দেখি সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি নদীর পানি অনেক বেড়ে গেছে এবং পানিগুলো কালো রং ধারণ করছে।
পড়েছে। আমি সাহস করে হাঁটু পানিতে নামি এবং কলসিটা পানিতে ডুবাই। অনুভব করি কে যেন আমার কলসিটা নদীর দিকে টেনে নিতে যাচ্ছে। আমার পা যেন কেউ টেনে ধরেছে। আমি বুঝতে পারি, মনে মনে হায়াতুল কুরসি পাঠ করি। এরপরে সবকিছু আগের মতো হয়ে যায়। তখন আমি বাড়ি চলে আসি। সেদিনের মতো আমার কাজ শেষ। এখন আমায় একটা কালো খাসি জোগাড় করতে হবে। আমি অনেক খোঁজার পরে একটা কালো খাসি খুঁজে পাই এবং তা পরের শুক্রবার রাতে আনতে যাই। দাম দর সবকিছু মিটিয়ে আমি খাসিটা নিয়ে রাস্তায় আসি। মাঝে মাঝে খাসিটার দিকে তাকাই, পথ চলতে থাকি। আমি তাকাতেই দেখি খাসিটার চোখ কেমন যেন লাল বর্ণের এবং সে যেন আমাকে ভয় দেখাতে শুরু করেছে। আমি রাস্তায় অনেক কিছু লক্ষ্য করি যে আমার কল্পনার বাইরে ছিল। আমি দেখি আমার সামনে কি যেন কালো মতো একটা দাঁড়িয়ে আছে আর বলছে খাসিটা তাকে দিয়ে দিতে। একটা সময় আমি আমার শক্তি দিয়ে যেন খাসিটাকে টেনে আনতে পারছি না। মনে মনে প্রচন্ড ভয় পেতে থাকি। পেছন ফিরে তাকিয়ে হঠাৎ যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই খাসিটা যেন কোথায় চলে গেছে, তার বদলে বিশাল দেহের একটা মানুষ পেছনে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল অগ্নিকুণ্ডের মতো, তার মাথাটা ছাগলের মতো। এবং আমি এটা দেখে প্রচন্ড ভয় পাই। আবারও আয়াতুল কুরসি পড়তে শুরু করি, বুকে ফুঁ দেই। সাথে সাথে দেখতে পাই ওই দুই জিন আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে পেছনে ফিরে আমার তাকানো যাবে না। আমি তাদের কথা মতো পেছনে আর তাকাই না, বাড়ির দিকে হাঁটতে থাকি। কিছুক্ষণ পরে আমি বাড়ির সামনে এসে সেন্সলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি বিছানায় শুয়ে আছি। এর পরের 6 দিন আমার জ্বর থাকে। আমি ঠিক মতো খেতে পারি না। দেখতে দেখতে পরের শুক্রবার এসে যায়। আমাকে সেদিন খুবই অসুস্থ বোধ করা সত্ত্বেও বড় একটা কাজ করতে হবে। এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখি, কে যেন আমার কানে কানে ফিস ফিস করে বলছে আমার সাহসটা নাকি বড্ড বেড়ে গেছে এবং আজকে যদি আমি কবরস্থানে যাই তাহলে আর কিছু বলে না। হাসতে হাসতে সেটা কোথায় যেন চলে যায়। আমি ঘুম থেকে উঠে আমার স্বপ্নের কথা আমার নানিকে জানাই। তিনি বলেন খারাপ জিনটাই আমাকে ভয় দেখিয়েছে, কিন্তু ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তবুও নানি আমাকে তেল পড়া পানি পড়া দেন। তেল পড়া শরীরে লাগানোর পর আমি মাটি আনতে গিয়ে যদি কিছু দেখি তবে যেন সেই পানি ছিটিয়ে দেই, আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমার বাড়ির লোক আমাকে যেতে দেবে না। আমাকে তো যেতেই হবে। আমি যখন কবরস্থানে যাই তখন কোনো সমস্যা ছিল না। সেখানকার কবরের মাটি আমি অতি সহজেই আনতে পারি। এইভাবে দ্বিতীয় কবরের মাটিও আমার নিতে কোনো সমস্যা হয় না। তৃতীয় কবরস্থানে গিয়ে সেখানে আমি দেখি কবরস্থানে প্রবেশ করতে যাব যখন, তখন আমার চারপাশে অনেক মানুষের চলাফেরা। তারা বলে মরতে না চাইলে আমাকে পালিয়ে যেতে। একবার ভাবি চলে যাব, কিন্তু হঠাৎ আমার মনে পড়ে যায় কবরের মাটি আমাকে নিয়ে আসতেই হবে। ভয়ে ভয়ে কবরের দিকে এগোতে থাকি। ওই মানুষগুলোর হাঁটা চলা, তাদের কথাবার্তা শুনতে পাই। তারা বারবার একই কথা বলতে থাকে। আর শরীরে নানির তেল পড়া থাকায় তারা আমার কাছে আসতে পারে না। আমি আস্তে আস্তে গিয়ে কবরের পাশে দাঁড়াই। তখন আমি আরো ভয় পেয়ে যাই। আমি দেখি কবরের উপরে কে যেন বসে আছে। খাসি আনতে যাওয়ার সময় যা দেখেছিলাম এখানেও তাই। হঠাৎ আমার মনে পড়ে যায় পানির কথা। আমি পানিটা ছিটিয়ে দেই এবং বোতল থেকে পানি বের করে কবরের উপরে ছেটাতেই দেখি অবয়বটা আর নেই। আমার শরীরটা তখনও ভালো লাগছিল না। আমার নানি তার পরের দিন মানে শনিবার তার কাজ করেন। আমরা সবাই তখন ছিলাম। এই ঘটনাটা আমাদের পুরো গ্রামে জানাজানি হয়ে গিয়েছিল। তাই সেদিন সন্ধ্যাবেলা গ্রামের সব মানুষ আমাদের বাড়িতে এসে ভিড় করে। নানি যখন কাজ শুরু করেন তিনি বাড়ির উঠোনে একটা বৃত্ত আঁকেন। তিনি তার 3 দিকে 3 কবর থেকে আনা মাটি রাখেন, নদী থেকে আনা পানি রাখেন এবং খাসিটা বাইরে রাখেন। তারপরে তিনি আব্বুকে বৃত্তের মাঝখানে বসান। তিনি আব্বুর সামনে কি যেন সব রাখলেন
আমি সেগুলোর নাম জানি না। আব্বুর চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে দিলেন। তারপরে তিনি সবাইকে 3 দিকে বসতে বললেন। একে অপরের হাত ধরে রাখেন যেন, সেই অনুরোধ করলেন। সবাই বসে পড়েন এবং সেই অনুযায়ী কাজ করেন। নানি সবাইকে পানি পড়া খেতে দেন এবং শরীরে ছিটিয়ে দিতে বলেন। সবাই সেটা করে। এবার তিনি কাজ শুরু করেন। তিনি মুখ দিয়ে কি সব যেন পড়তে থাকেন এবং আব্বুর কপালে হাত রাখেন। এভাবে অনেকক্ষণ কেটে যায়। এমন সময় বাড়ির চারিদিকে ঝড় ওঠে, কিন্তু আমাদের কারো গায়ে কোনো প্রকার বাতাস লাগে না। এমন সময় আব্বু বলতে থাকে, যাই করিস কোনো লাভ হবে না, আমি কোথাও যাব না। নানি তখন আরো বেশি করে কি যেন সব পাঠ করতে থাকে। এভাবে অনেকক্ষণ চলতে থাকে। নানি তখন 3 নদী থেকে আনা পানি শরীরে ছিটিয়ে দেয়। তখন ওই শয়তানটা হঠাৎ করেই কান্না শুরু করে এবং ছেড়ে দেবার অনুরোধ করে। নানি তখন তাকে বলে, তোকে এখানে আসতে কে বলেছে, কি কি করতে বলেছে? তখন সেই শয়তানটা যা বলে তা ছিল এরকম যে তার অর্থাৎ আমার বাবার আপন ভাই এই কালো জাদু করেছে। টিউবওয়েলের পানিতে একটা তাবিজ রাখতে বলেছে এবং যে ব্যক্তি সকালবেলার পানি স্পর্শ করবে আমি তার শরীরে প্রবেশ করব। তারা এই পরিবার ধ্বংস করতে আমাকে পাঠিয়েছে। একে একে সবাই মারা যেত। এই বাড়িতে আরো 4টা তাবিজ আছে যেগুলো সে নিজে রেখে দিয়েছে। শয়তানটা আরো বলে, এই কাজ আমি প্রায় 1 বছর ধরে করতে চেষ্টা করেছি, কিন্তু বাড়িতে স্বামী স্ত্রী 2 জিন থাকে, তারা আমাদের বাধা দেয়। এতদিনে এই পরিবার শেষ হয়ে যেত, কিন্তু সেই জিনগুলোই রক্ষা করেছে। তখন নানি তাকে বলে, এখন তুই চলে যাবে কিনা বল। তখন জিনটা হাসতে থাকে। সে বলে, যাব। নানি বলে, কি চাস? সে বলে, কিছু চাই না, আমি এই পরিবার ধ্বংস করে দেব, এটাই আমার চাওয়া। এইভাবে অনেকক্ষণ কথা চলে, যুদ্ধ চলে। একসময় নানি আবারও ওই শয়তানকে তার কবলে আনতে সক্ষম হয়। নানি তাকে বলে, তুই এই পরিবার ছেড়ে চলে যাবে কিনা? সে বলে, তারপরেও বলে যে যাব না। তখন নানি তাকে বলে যে তোকে কি করতে হবে, কি দেওয়ার প্রতিজ্ঞা করতে হবে। তখন জিনটা খাসি চেয়ে নেয়। তখন নানি খাসিটা দেখিয়ে বলে, এই নে তোর কালো খাসি, তুই এখন এখান থেকে চলে যা, তাবিজগুলো আমার হাতে দিয়ে যাবি। জিনটা বলে, আচ্ছা, অর্থাৎ সে রাজি হয়। এর কিছুক্ষণ পরে কালো খাসিটা কোথায় যেন মিলিয়ে যায় আর তাবিজগুলো নানির হাতের মাঝে চলে আসে। অজ্ঞান হয়ে যায় আব্বু। বাড়ির চারিদিকে ঠান্ডা হতে শুরু করে। তখন নানি বলে, এখন আর কোনো সমস্যা নেই, আগামী শুক্রবার বাড়িতে একটা মিলাদ অনুষ্ঠান করতে হবে। তার কথা মতো পরের শুক্রবার বাড়িতে একটা মিলাদ আয়োজন করা হয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আমরা আজও জানতে পারিনি যে আমার কোন চাচা এই বাজে কাজটি করেছে। মহান আল্লাহ তাআলা সবাইকে এই কাজ থেকে দূরে রাখুন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই 1.5 million is true. Happy screams just for you. I'll take all like shave you. Happy screams just for সাথে থাকার জন্য ভয়ঙ্কর শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর তলে থাকেন। আমি মাহিম, নাটোর জেলার বড়াইগ্রাম থানার জোনাইল থেকে। এর আগেও আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম। সিলেক্টেড না হওয়ায় আমি হতাশ হয়েছি, তাই আবারও একটি ঘটনা লিখলাম সিলেকশনের আশায়। ঘটনা সিলেক্টেড না হলে খুব বেশি হতাশ হবেন না, কারণ অনেক সময়ই আপনার ঘটনা অনেক পরেও আসতে পারে।
যাই হোক, ঘটনায় ফিরে যাই। ঘটনাটি সংগ্রহ করেছি আমার বোন জামাই অর্থাৎ আমার ভগ্নিপতির কাছ থেকে। তার সাথেই ঘটে যাওয়া ঘটনা তিনি আমার কাছে শেয়ার করেছেন। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনার সাল 2022। বোন জামাই যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। প্রত্যন্ত এলাকার একটা গ্রাম চামটা, যা আমাদের নাটোর জেলাতেই অবস্থিত। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা চলন বিল, যা বাংলাদেশের দীর্ঘায়িত একটি বিল। বর্ষার পানিতে সমস্ত বিল যেন পানিতে টইটুম্বুর হয়ে যায়, ঢেউ দোল খেয়ে খেয়ে যায় এপাশ থেকে ওপাশ। বড়ই মনোরম দৃশ্য। বিলের মাঝখান দিয়ে একটি রাস্তা, আর রাস্তার মাঝে একটি ব্রিজ, যা দিয়ে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল করে। বর্ষার সময় সমস্ত বিল তলিয়ে গেলেও ব্রিজটি ভাসমান অবস্থায় থাকে, যা দেখতে আসে অনেক পর্যটক। একদিন দুপুরবেলা, সেই দিন ছিল শুক্রবার, কয়েকজন বন্ধু মিলে সেই ব্রিজে আসে গোসল করতে। ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে পানির নিচে যাওয়ার মজাই আলাদা। তারা সেখানে গোসল করছিল। হঠাৎ তাদের মাঝখান থেকে একজন নিখোঁজ হয়ে যায়। বন্ধুদের সবার মন খারাপ হয়ে যায়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন ভেবেই নেয় যে পানির তলে তলিয়ে গেছে। অনেকক্ষণ পর ব্রিজের নিচ থেকে সেই বন্ধুর দেহ ভেসে ওঠে। সবাই হতভম্ব হয়ে যায়। দেরি না করে সাথে সাথেই নৌকা নিয়ে এগিয়ে যায়। ততক্ষণে সে মারা গেছে। নৌকায় তুলে তাকে আর বাঁচানো যায় না। পরিচয়ে জানা যায় তার বাসা নাটোর জেলার গুরুদাসপুর থানার ধারাবর্ষিয়া গ্রামে। তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? আরে না, ঘটনা তো সবেমাত্র শুরু। এই ঘটনা শোনার পর আমার বোন জামাই অর্থাৎ নয়ন ভাই, আমার বোন জামাইয়ের নাম নয়ন, আগেই বলে রাখি, তিনি একটি ইউটিউব চ্যানেলে কাজ করতেন, বিভিন্ন ভৌতিক জায়গায় গিয়ে ভিডিও বানাতেন। তো নয়ন ভাই অনেক উদাসীন হয়ে ব্রিজে যে ঘটনা ঘটে তা রিসার্চ করতে চান, কিন্তু পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি শুকাতে প্রায় 3 মাস লেগে যায়। শুকিয়ে গেলে বিলের চারপাশে নতুন ফসলের ক্ষেত, সবুজের সমারোহ জেগে ওঠে। মাঝখানে রাস্তা আর দুই পাশে সবুজ মাঠ। এক পলকেই নয়ন জুড়িয়ে যায়। তো একদিন নয়ন ভাই ও তাদের টিম সহ তারা সবাই ব্রিজে যাওয়ার জন্য রওনা হয়। তখন রাত 9টা। ভিডিওগুলো সাধারণত রাতেই করা হতো, যেহেতু ভৌতিক ভিডিও। রাত 9টার মধ্যে তারা ব্রিজে পৌঁছায়। একদম ব্রিজের নিচে গিয়ে লাইট জ্বালিয়ে আসন বসানোর জন্য একটা জায়গা বানানো হয়। চারিদিকে অন্ধকার, জনমানব শূন্য, কোথাও কেউ নেই তাদের টিম ছাড়া। সবকিছু ঠিকঠাক করে নয়ন কবিরাজের ড্রেস পরে, গোল দাগ দিয়ে গোলের মাঝে নয়ন বসে এবং 3 কোণায় 3টি মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে দেয়। সামনে 3টি ছোট ছোট বাটিতে ধূপ রাখা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এবার ক্যামেরা চালু করে ভিডিও করতে থাকে তারা। হঠাৎ একটি শীতল বাতাসে মোমবাতির আগুন নিভে যায় এবং হাতে থাকা লাইট আর ক্যামেরা অফ হয়ে যায়। একই বাতাসে না হয় আগুন নিভে যাবে, কিন্তু লাইট কিভাবে নিভে যাবে? অন্ধকারে কিছুই দেখা যায় না। অনেক চেষ্টার পরে লাইট জ্বলে ওঠে। লাইট জ্বলে উঠতেই যেই দৃশ্যটি তারা দেখতে পায়, ক্যামেরাম্যান তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় নয়নের মুখে আগুন জ্বলছে। নয়ন তা নেভানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সাথে থাকা পানির বোতল খুলে আগুন নিভিয়ে মুখ পরিষ্কার করা হয়, কিন্তু মুখ পুড়ে যাওয়ায় তাকে চেনা যাচ্ছিল না, অর্থাৎ নয়নকে আর চেনা যায় না। ভিডিও বাদ রেখে খুব দ্রুতই সেই জায়গা তারা ত্যাগ করে। বাজারে এসে ড্রেসিং করে ওষুধ লিখে দেয় ডাক্তার। পরে আমাদের বাড়িতে আনা হয় এবং বাড়িতে এসে মিথ্যা কথা বলে যে মোটরসাইকেলে তেল উঠাতে গিয়ে মুখে তেল পড়ে এই অবস্থা হয়েছে। ঘটনাটা বাসায় এসে যেভাবে বলে তাতে আমরা বিশ্বাস না করে পারছিলাম না, কিন্তু আমার মনে একটা দাগ